ইন্দিরা কোথায় গেছে কিছু বলে যায়নি? আশ্চর্য। না জেঠুমনি, বৌদিভাই কিছু বলে যায়নি। আর 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 অর্ক বৌদিভাইয়ের সঙ্গে গেছে। অর্ক? ইন্দিরার সাথে অর্ক গেছে? তার মানে অর্ক সবটা জানে, রাইট? বারবার বলেছে আমার ছেলেকে এর মধ্যে ইনভলভ না করাতে, তাও ওকে নিয়ে গেছে। আমি বুঝতে পারছি না ইন্দিরা কি চাইছে। আমি কিন্তু ওকে কেউ মনে হয় এলো, দেখ তো মা। হঠাৎ এত জরুরি তলব না, মানে সব ঠিক আছে তো? আমাদের তো খুব চিন্তা হচ্ছে। ইন্দিরা কোথায়? বাড়িতে নেই? না নেই, আর কোথায় গেছে সেটাও আমরা জানি না। জানেন না মানে? ইন্দিরা কোথায় গেছে আপনি জানেন না? তার আগে বরং আমি আপনাদের বলি আপনাদের আমি কেন ডেকে পাঠিয়েছি। আচ্ছা, আমার ছেলের সাথে আপনাদের ভাগ্নির বিয়ে হওয়ার আগে ইন্দিরার কি অন্য কোথাও বিয়ে হয়েছিল? সেই বিয়ের ব্যাপারে আপনারা কিছু জানেন? কি এত ভাবছেন? প্লিজ বলুন কিছু। আপনাদের ভাগ্নির আগে কোনো বিয়ে হয়েছিল, হ্যাঁ কি না? এ কি, এরকম করে চুপ করে থাকলে কি করে হবে? উত্তর দিতে হবে তো। দেখুন, আমি একটা কথা খুব ক্লিয়ারলি জানতে চাই, ইন্দিরার আগে একটা বিয়ে থাকা সত্ত্বেও কি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য ভিকিকেও বিয়ে করেছিল? না না, এভাবে মুখ বন্ধ করে রাখবেন না, বলুন। তার মানে কি আপনারা সবকিছু জেনেও এতদিন চুপ ছিলেন? আচ্ছা, আপনাদের কখনো মনে হয়নি যে এত বড় একটা ঘটনা অন্তত আমাকে আর আমার মাকে জানানো দরকার? আরে বলুন কিছু, প্লিজ বলুন। হ্যাঁ, হয়েছিল। ওনারা কতটা কি জানেন আমি জানি না, তবে আমি আর সত্যিটা বলবো, ওনাদের জানা দরকার। ইন্দিরার দীনেশ নামে একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল। ওরা ভালোবেসে বিয়েটা করেছিল, রেজিস্ট্রি হয়েছিল এবং একসঙ্গে থাকতো। আমাদের জামাইবাবু মানে ইন্দিরার বাবা একটি বড় লোকের ছেলের সাথে ইন্দিরার বিয়ে ঠিক করেন। তারপরে দীনেশকে ছেড়ে ইন্দিরা বেরিয়ে আসে। ছেড়ে বেরিয়ে আসে ইন্দিরা? হ্যাঁ, ওর ছোট থেকে ইচ্ছে ছিল যে খুব বড় লোকের বাড়িতে ওর বিয়ে হবে। গ্রাম ছেড়ে শহরে আসতে চাইতো, আর এটাই অ্যাম্বিশন ছিল ইন্দিরার। ইন্দিরা এরকম করেছেন? না না, এটা হতে পারে না, ইটস নট পসিবল। ওকে তো আমার কখনোই এরকম মনে হয়নি। কিন্তু কিন্তু আজ ইন্দিরা গেলেনই বা কোথায়? আমাকে তো ইউজুয়ালি উনি সব জানান, আজকে তো কিছু জানালেন না। ইন্দিরা দীনেশকে ছেড়ে বেরিয়ে এসেছিল শুধু একটাই কারণে, এরকম একটি বড়লোক বাড়িতে ওর বিয়ে হবে তাই। তারপর বিক্রম যখন ওকে বিয়ে করতে গেল না, প্রচন্ড রেগে যায়। তারপরই ওর বাবার মৃত্যু। এই সব মিলিয়েই একটা প্রতিশোধ নেবার ইচ্ছে জাগে ওর মধ্যে, তাই বিক্রমকেও বিয়েটা করে। তার মানে ইন্দিরা সত্যি সত্যি প্রতিশোধ নেবার জন্যই। দয়া করে আমাদের মেয়েদের ছেড়ে দিন, ছেড়ে দিন। আমরা জানি না আপনি কি, আমাদের সাথে আপনার কিসের শত্রুতা তাও জানি না। কেন এরকম করছেন বলুন তো, কেন? আপনি কেন
কেন আমাদের মেয়েদের কিডন্যাপ করে রেখেছেন এইভাবে? বলুন না, আপনি কি চান? কি চান আপনি বলুন না। দেখুন দেখুন, আমরা গরিব ছাপোষা মানুষ, টাকা পয়সা যদি চান আমরা দিতে পারবো না। শুধু শুধু দয়া করে আমাদের মেয়েদের ছেড়ে দিন। আরে ছেড়ে দেবো, চিন্তা কেন করছে? আপনার মেয়েদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেমন পড়াশোনা করছিল, কলেজ যাচ্ছিল, তেমনই কলেজ যাবে, কিচ্ছু হবে না। শুধু আপনাদের আমার কিছু কথা শুনতে হবে, ব্যাস। দেখুন, ইন্দিরা শ্বশুর বাড়িতে গিয়ে আমি যে কথাগুলো শিখিয়ে দেবো সেই কথাগুলো বলতে হবে। তবে হ্যাঁ, এই যে আমাদের মধ্যে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই ব্যাপারে কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনার ওই বাড়ির সাথে কি সম্পর্ক? কেন এসব করছেন আপনি? কথা জেনে কোনো কাজ নাই, বলছি সেটা শোন, নাহলে মেয়েদের কিন্তু আর ঠিক থাকতে পারবে না। আমরা বলবো, আপনি যা বলতে বলবেন আমরা বলবো। দাদা, আমরা বলবো তো, বলবো না? সব বলবো, শুধু আমাদের মেয়েদের ছেড়ে দিন। এই ঘরে তো মহিলাদের কিছু চোখেই পড়ছে না, কিন্তু মাকে তো এইদিকেই ঢুকতে দেখেছিলাম আমি। তার মানে নিশ্চয়ই উনি অন্য কোনো ঘরেই থাকেন। সেই ঘরটা কোনটা? দিনেশ তাকে জিজ্ঞাসা করাটা কি ঠিক হবে? কি দেখছো ইন্দিরা? এই ঘরটা খুব ছোট, তাই না? আমি জানি তোমার বড়লোক শ্বশুর বাড়ির এক একটা বাথরুম আমার এই ঘরের চেয়ে অনেক বড়। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তারপর আমার চাকরিটাও চলে গেল। এখন আমি একটা কোচিং সেন্টারে পড়াই, জানো? সেখানে খুব সামান্য টাকা রোজগার। সেই রোজগারে কোনোভাবে চালিয়ে নি। আমার এই কষ্টের কথা কাউকে বলতে পারিনি, জানো? এতদিন পর তোমাকে দেখে আমার কি হলো ইন্দিরা? না, তোমার ঘরটা দেখছি আর মেলানোর চেষ্টা করছি, জানো তো দিনেশ দা, তুমি সেদিন বললে না যে তোমার যথেষ্ট রোজগার আছে, তারপর একজন মেয়ের ভরণ পোষণ নেওয়ার ক্ষমতা তোমার আছে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট ক্ষমতা আছে। একজনের মতো তো, মানে দুজনের চালিয়ে মতো তো ক্ষমতা আছেই। আসলে ইন্দিরা, তোমার তো এখন হাইফাই ব্যাপার, তাই আর চিন্তা কি আছে বলো? আর আমি তোমাকে কথা দিচ্ছি কি ইন্দিরা, আমাদের কোনো রকম অসুবিধা হবে না, বিশ্বাস করো। আমার রোজগার, তোমার স্কুলের রোজগার, সব মিলে আমাদের সংসার ঠিক চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আমার তো মনে হচ্ছে তুমি তার আগেই জেলে চলে যাবে। না মানে, ঘাবড়ে গিয়ে তোমার যে অবস্থা হচ্ছে, পুলিশ তো প্রশ্ন করে করে তোমাকে আরো নাজেহাল করে দেবে। প্লিজ ইন্দিরা, তুমি এসব কথা বলো না। আমি তো তোমাকে ছাড়া কেমন ছন্ন ছাড়া হয়ে গেছি, জানো? আমি আজকাল নিজের কোনো তালও রাখতে পারছি না। কিন্তু অভিনয়টা কিন্তু এখনো খুব ভালো করে যাচ্ছে, জানো তো? একবারের জন্য বুঝতেই পারছি না যে অন্যের বুলি তুমি আওড়াচ্ছ। হ্যাঁ, আচ্ছা দিনেশ দা, তোমার কি এখনো এটাই মনে হচ্ছে যে তুমি যেটা করতে চাইছো সেটাতে তুমি সফল হবে? ইন্দিরা, আমি তো শুধু এইটুকু চাইছি যে যাতে আমরা দুজনে থাকতে পারি। ইন্দিরা, তুমি আমার সাথে থাকবে না? বিশ্বাস করো ইন্দিরা, আমি তোমার কোনো আশা অপূর্ণ রাখবো না, বিশ্বাস করো। আমি তোমাকে ভালোই বলে দাও, তোমাকে দিয়ে এই কাজটা কে করাচ্ছে? দেখো দিনেশ দা, যেই খেলাটায় তুমি নেমেছো না, সেই খেলাটার কিন্তু কোনো শেষ নেই। এই খেলাটা তুমি যত খেলবে ততবার তুমি হারবে। তাই বলছি, এখনো সময় আছে, স্বীকার করে নাও। আর কয়েকটা দিন পর কিন্তু আমার অন্য একটা রূপ দেখবে, তখন কিন্তু চাইলেও আত্মসমর্পণ করার সুযোগ আমি তোমায় দেব না।